শুনতে কি পাস দূরের থেকে পাড়ের বাঁশি উঠছে বাজে তোরে কি তোর দিনের শেষে ঠেকবে এবার ঘাটে এসে তোরে কি তোর দিনের শেষে ঠেকবে এবার ঘাটে এসে সেথায় সন্ধ্যা অন্ধকারে দেয় কি দেখা প্রদীপ রাজি ওরে মাঝি ওরে আমার মানব জন্ম তোরের মাঝে শুনতে কি পাস দূরের থেকে পাড়ের বাঁশি উঠছে যেন আমার লাগে মনে মন্দ মধুর এই পবনে সিন্ধু পারে আশিটিকার আধার বেয়ে আসছে আজি যেন আমার লাগে মনে মন্দ মধুর এই পবনে সিন্ধু পারের আশিটিকার আধার বেয়ে আসছে আজি আশার বেলায় কুসুম গুলি কিছু এনেছিলেম তুলি আশার বেলায় কুসুম গুলি কিছু এনেছিলেম তুলি যেগুলি তার নবীন আছে এই মেলানে সাজিয়ে সাজিয়ে ওরে মাঝি ওরে আমার মানব জন্ম তোরের মাঝে শুনতে কি পাস দূরের থেকে পাড়ের বাঁশি উঠছে মানুষের মধ্যে এক একটা মাঝি আছে তাহাদের না আছে দাঁড় না আছে পাল না আছে গুণ তাহাদের না আছে বুদ্ধি না অধ্যাবসায় তাহারা ঘাটে নৌকো বাঁধিয়া স্রোতের জন্য অপেক্ষা করিতে থাকে। নমস্কার, খাপছড়া নিবেদিত প্রভাত উৎসবের আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই যে মানব জীবনের মাঝি এবং মানব জীবনের তরী, সেই তরী বাইতে আমাদের জীবনে এক এক সময় এক একজন নাবিক আসেন, যারা এসে হাল ধরেন।
আজকে এমন একজনকে আমাদের অতিথি হিসেবে পেয়েছি এই প্রভাত উৎসবের দ্বিতীয় ঋতুর এই পর্বে, যিনি আমার জীবনের ওই তরীর নাবিক। হ্যাঁ, আজকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের আজকের বিশেষ অতিথি শর্বরী নন্দী, কিন্তু তিনি আমার অধ্যাপিকাও বটে, আর সেই কারণেই এই সূচনা। স্বাগত জানাই দিদি আপনাকে। কেমন আছেন? ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? ভালো আছি। খুব সুন্দর অনুষ্ঠান দেখি তোমাদের, আর তোমার সঙ্গে আবার নতুন করে দেখা হয়ে খুব অনেক বছর পরে, বহু বছর পর। আসলে এইটাই আমার মাঝে মাঝে উপলব্ধি হয় যে আমরা আমাদের জীবন তরণীতে যা কিছুই উপলব্ধি করি, সেই উপলব্ধিগুলো নিয়ে যদি চলতে পারি তা যেন নৌকোর মতো বয়ে যায়। সেরকমই একটি কথা চোখের বালিতে রবীন্দ্রনাথ লিখেছেন, এবং পরের গানটিতে যাওয়ার আগে এই অংশটি আমার খুব পড়তে ইচ্ছে করছে। তিনি লিখছেন, গ্রীষ্মে নদী যখন কমিয়া আসে তখন মাঝি যেমন পদে পদে লগি ফেলিয়া দেখে কোথায় কত জল, রাজলক্ষ্মীও তেমনি ভাবান্তরের সময় মাতা পুত্রের সম্পর্কের মধ্যে লগি ফেলিয়া দেখিতেছিলেন। এটা আরও বেশি দিদি আপনি বলতে পারবেন, যেহেতু বাংলা নিয়েই আপনার, বাংলা সাহিত্য নিয়েই আপনার প্রত্যহ জীবনের যাপন এবং পথ চলা, এবং বাংলাই পড়েছি আমরা দিদির কাছে, যে এই যে উপন্যাসেও অদ্ভুতভাবে আমরা এরকম একটি অলংকারের ব্যবহার দেখতে পাচ্ছি। এবং আজকে যে বিষয়টি আপনি বেছেছেন, তরী, সেই তরীর ব্যবহার প্রতিটি জায়গায়। আমরা যেরকম একটু আগেই নৌকো থেকে লেখাটি পড়ে শুরু করলাম আপনার গানের পরেই, তেমন এই লেখাটি অর্থাৎ চোখের বালির মধ্যেও একটি অংশে এই জায়গাটি আমরা পাচ্ছি যে রাজলক্ষ্মী কিভাবে তার সম্পর্কের ক্ষেত্রেও সেই নৌকোর হাল, লগি, এই শব্দগুলো ব্যবহার হচ্ছে। একদমই, মানে তরী, এই সব তুমি ভেবে দেখো, তরীর যে এই যে এটা তরী একটা যদি আমি ইমেজ হিসেবে ভাবি, প্রতিমা হিসেবে ভাবি, সেটা আমাদের মানে জীবনের যে বহমানতা তাকে যেরকম নিয়ে যায়, এবং তার যে মাঝি থাকবেন তিনি হয়তো রবি ঠাকুরের কাছে হয়তো তিনি ছিলেন জীবন দেবতা, আমাদের কাছে তিনি কে, প্রত্যেক মানুষের কাছে তিনি ভিন্ন ভিন্ন। এবং জীবনের এই তরী বয়ে চলে যাওয়ার পথে নদীর সঙ্গে যেরকম মানুষের জীবনের তুলনা করা হয়, এবার আমি যদি সেটাও ভাবি, তার ওপর মানুষের জীবন যখন চলছে, তরী বেয়ে আমরা সে নদীর ওপর দিয়ে যাচ্ছি, সেখানে বাধা বিঘ্ন পেরিয়ে সেই নদী কিন্তু ঠিক তার বাঁক পেরিয়ে পেরিয়ে পথ করে নেয়, কোথাও একটা মানে কোনো একটা গন্তব্যে পৌঁছবে বলে। হয়তো কোনো সময় পৌঁছানো হয় না, যাত্রা পথটাই থেকে যায়, কিন্তু তবুও সেই যাত্রা পথেই আনন্দ, বয়ে চলা এটাই, এবং অপেক্ষা করা যে তরী হয়তো কোথাও থেমে আছে, দুর্যোগের মুহূর্ত, পরে হয়তো যাত্রা শুরু হবে, সেই অপেক্ষারও কিন্তু একটা, হয়তো কোনো অপেক্ষা শেষই হয় না সারা জীবনে, কিন্তু এই তরী নিয়ে যাওয়ার পথে বা তরী নিয়ে অপেক্ষা করার পথে যাই বলো না কেন, মানুষের জীবনের চলার সঙ্গে আমার মনে হয়েছে তরী, মাঝি এবং রবি ঠাকুরের গানের জন্য বারবার ফিরে এসেছে তরীর কথা। উপন্যাস, গল্প, যখনই কোনো ছোট গল্প উপন্যাসে একটা চূড়ান্ত মুহূর্তে পৌঁছচ্ছে, তুমি দেখবে খেয়াল করে সেখানে তরীর কথা আসছে, খুব দুর্যোগপূর্ণ একটা আবহাওয়া, সেখানে কোনো ওই জলের কথা, কোনো কিছু, হ্যাঁ, নদীর ধারের কথা বারবার ফিরে ফিরে আসছে। নদীর সঙ্গে না আমার মনে হয় নদী, তরী, মাঝি, এই যে ছোট ছোট প্রতীক মানুষের জীবনের একেবারেই, হ্যাঁ, প্রতীক অর্থে বা প্রতীকীভাবে। আমরা আবারও এই প্রসঙ্গে একটি গান শুনি, তারপর কথায় ফিরছি। আমি তোরে নিয়ে বসে আছি নদী কিনারে, কে যাবি পারে ওগো তোরা কে। আমি তোরে নিয়ে বসে আছি নদী কিনারে, আমি তোরে
সুবাতাস যাবে থেমে, খেয়া বন্ধ হয়ে যাবে সন্ধ্যা ধারে, খেয়া বন্ধ হয়ে যাবে সন্ধ্যা ধারে, কে যাবে পারে ওগো তোরা কে? আমি তোরে নিয়ে বসে আছি নদীর কিনারে, আমি তোরে নিয়ে বসে আছি নদীর কিনারে, কে যাবে পারে ওগো তোরা কে? কে যাবে পারে ওগো তোরা কে? সাধু সাধু সাধু, এই গানটি আমার বড় প্রিয় গান। এবং যে কথাটি সবসময় বলে থাকি, কণ্ঠসঙ্গীতের পাশাপাশি যন্ত্রসঙ্গীত, সেই যন্ত্রসঙ্গীতও কিন্তু দারুণ অনুরণনে আমাদের ভরিয়ে তুলেছে। আর এই ভরাট করে রাখেন যাঁরা, তারা আমাদের খুব শ্রদ্ধার মানুষ। তাদের কথা একটু বলি। এসরাজে রয়েছেন নন্দনদা, শ্রী নন্দন দাশগুপ্ত। কিবোর্ডে রয়েছেন দীপঙ্কর দা, শ্রী দীপঙ্কর দাস। এবং আনুদ্ধবাদ্যে শুভঙ্কর ব্যানার্জি। অক্টোপ্যাডে অবশ্যই আমাদের সকলের ভালোবাসার সৌম্যদীপ চক্রবর্তী। এই গানটি শুনতে শুনতে দিদি, আমার রবীন্দ্রনাথ ঠাকুরেরই আরও একটি লেখার কথা মনে পড়ছে, একটু পড়ি। হে আনন্দ সমুদ্র, এপারও তোমার ওপারও তোমার, কিন্তু একটা পারকে যখন আমার পার বলি, তখন ওপারের সঙ্গে তার বিচ্ছেদ ঘটে। তখন সে আপনার সম্পূর্ণতার অনুভব হতে ভ্রষ্ট হয়। ওপারের জন্যে ভিতরে ভিতরে কেবলই তার প্রাণ কাঁদতে থাকে। আমার পারের আমিটি তোমার পারের তুমির বিরহে বিরোহিনী, পার হবার জন্যে তাই এত ডাকাডাকি। অথচ যে সমুদ্র পারের জন্য আমরা কেঁদে বেড়াচ্ছি, সেই পারটা যে কত কাছে, এমনকি এপারের চেয়েও সে যে কত কাছে, সে কথা যারা জানেন তারা অত্যন্ত স্পষ্ট করেই বলেছেন, একেই বলে অগম্য, অপার, অসাধ্য। সেই সূত্র ধরে আরেকটা গান শুনি। অমল ধবল পালে লেগেছে
প্রাণ জিনিসটা ছিপের নৌকোর মতো, ছুটিয়া চলে, তাতে মাল বোঝাই নাই। সেই ছুটিয়া চলা প্রাণের হাসি কান্নার ভার কম। হৃদয় জিনিসটা বোঝাই নৌকা, সে ধরিয়া রাখে, ভরিয়া রাখে, তার হাসি কান্না চলিতে চলিতে ঝরাইয়া ফেলিবার মতো নয়। তেমনি শরতের হাসি কান্না কেবল আমাদের প্রাণ প্রবাহের উপরে ঝিকিমিকি করিতে থাকে। সেখানে আমাদের দীর্ঘ নিঃশ্বাসের বাসা সেই গভীরে গিয়া সে আটকা পড়ে না। যেহেতু শরতের অনুষঙ্গের গান, সেই জন্য এই লেখাটা খুব প্রযোজ্য মনে হলো। হ্যাঁ, এবং আমরা এই যে আপনি শুরুতেই যে কথাগুলো বললেন যে আমাদের এই জীবনটাই যেন তরীর মতো, এবং রবীন্দ্রনাথের প্রতিটি লেখায়, সেটা শুধু গান নয়, উপন্যাস, নাটক, এমনকি ছোট গল্প, হ্যাঁ, সেখানেও বারবার এই মাঝি, নৌকো, তরী এবং পথ। তুমি অতিথি গল্পের কথা বললে, হ্যাঁ, 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 কি অপূর্বভাবে অপূর্বভাবে এটার ব্যবহার রয়েছে সেখানে। ভীষণ সুন্দর। সত্যিই তাই। এই যে আমরা আমাদের জীবন তরী নিয়ে যাই বয়ে, সেই জীবন তরীতে অনেক মানুষ আসেন, যে কথা শুরুতেই বললাম। তাদের মতো কিন্তু আপনারাও আমাদের সেই তরীর নাবিক। আপনারা আমাদের হাত ধরেন বলেই আমরা হাল ধরতে পারি। ফিরে আসছি একটা বিরতির পর আপনাদের সঙ্গেই। অফিসে কাজের চাপ, ওয়ার্ক লাইফ আর অফিস লাইফ ব্যালেন্স করতে আপনি হতাশাগ্রস্ত? আপনি কি মানসিক অবসাদে ভুগছেন? না, হতাশ হবেন না। একটু নিয়মানুবর্তিতা আর ওয়ার্কশপের মাধ্যমে পেয়ে যান ভালো থাকার নতুন ফর্মুলা। যোগাযোগ করুন স্ক্রলে দেওয়া নাম্বারে। আধুনিক ও সাবেকি ডিজাইনের সোনা ও রূপোর অলংকার এবং গ্রহরত্নর ক্রয় বিক্রয়ের অন্যতম বিশ্বস্ত প্রতিষ্ঠান স্বর্ণকুঠি জুয়েলার্স। আপনার পুরনো সোনার পরিবর্তে নতুন হলমার্ক সোনার অলংকার ক্রয় বিক্রয়ের যোগাযোগের একমাত্র ঠিকানা স্বর্ণকুঠি জুয়েলার্স, 125/B বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিট, বউবাজার, কলকাতা 7,12,000। যোগাযোগের নম্বর 9831154755 এবং 9073318025। যদি নিজেকে সাজাতে চান নতুনভাবে, তাহলে আপনাদেরই স্টাইল স্টেটমেন্ট তৈরি করবে নতুন ট্রেন্ড। আর স্ত্রীর এক্সক্লুসিভ ব্লাউজের কালেকশনে আপনাদের ওয়ার্ড্রবের পুরনো শাড়ি পাবে নতুনের স্বাদ। তাই অভিনব ব্লাউজের কালেকশনের নতুন ঠিকানা হলো স্ত্রী। যোগাযোগ করুন 9674464184। আরেকটা নাম্বার হলো 9831251464। একটা কথা বলিতে বলিতে শ্রুতে আরেকটা কথা ভাসিয়ে আসে। কথা আসে, কথা যায়, ধরিয়া রাখিতে পারি না। কেবল এক একটা কাহিনী সেই সুতকুমারীর নৌকাগুলির মতন পাকে পড়িয়া অবিশ্রাম ফিরিয়া ফিরিয়া আসে। তোরে আমার
নবীন তরি নতুন চলে দিনে পারে অগাধ জলে নবীন তরি নতুন চলে দিনে পারে অগাধ জলে বাহে তারে খেলার ছলে কিনার কিনারা তোরে আমার হঠাৎ ডুবে যায় তোরে ভেসেছিলেন স্রোতের ভরে একা ছিলেন কর্ণ ধরে লেগেছিল পালের পরে মধুর মৃদু ভেসেছিলেন স্রোতের ভরে একা ছিলেন কর্ণ ধরে লেগেছিল পালের পরে মধুর মৃদু সুখে ছিলেন আপন মনে মেঘ ছিল না গগন কোণে সুখে ছিলেন আপন মনে মেঘ ছিল না গগন কোণে লাগবে তোরে কুসুম বনে ছিলে সেই আশা তোরে আমার হঠাৎ ডুবে যায় তোরে আমার কোন খানে রে কোন পাশানে ঘর তোরে
গ্রীষ্ম বর্ষা মানিনি। কতবার সমস্ত বৎসর ধরে পদ্মার আতিথ্য নিয়েছি। বৈশাখের খররৌদ্রতাপে শ্রাবণের মুষলধারা বর্ষণে পরপারে ছিল ছায়াঘন পল্লীর শ্যামশ্রী, এপারে ছিল বালুচরের পাণ্ডুবর্ণ জনহীনতা। এইখানে নির্জন স্বজনের নিত্য সঙ্গম চলেছিল আমার জীবনে। সোনার তরী রচনা প্রসঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা লিখেছেন। আমাদের এই নিত্য সঙ্গম চলতে থাকে, সেখানে কখনো আনন্দের লীলা, কখনো কান্নার দোল। কিন্তু এই দুয়ের দোল যে সুরের, যে রাগিনীর জন্ম দেয়, সেখানেই আমাদের সমস্ত অনুভূতি যেন গভীরভাবে প্রথিত হয়। আর আমাদের এই গভীর অনুভূতি প্রথিত হবার একমাত্র তরিটি খাপছাড়ার প্রভাত উৎসব। আর এই প্রভাত উৎসবে আজকে আমরা একটি বিশেষ বিষয় নিয়ে অনুষ্ঠানটি বা পর্বটি সাজিয়েছিলাম। কেমন লাগলো আপনাদের তা আমাদেরকে জানাতে ভুলবেন না। আপনাদের মতামত আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। আপনাদের প্রতিক্রিয়ার অপেক্ষায় রইলাম। তবে আজকের অনুষ্ঠান, আজকের এই পর্ব শেষ করব কিন্তু গানে গানেই, যেমনটা করে থাকি। অনেক অনেক ধন্যবাদ জানাই দিদিকে। খুব স্বল্প সময়, কিন্তু সেই স্বল্প সময়েও আমরা এত সুন্দর একটি বিষয়কে কেন্দ্র করে এত সুন্দর গান শুনলাম। খুব ভালো লাগলো। আমারও ভীষণ ভালো লেগেছে। মানে সব জায়গায় তো সব কিছু করার সুযোগ হয় না, কিন্তু তোমাদের এই পরিবেশ, বিশেষ করে তোমার পাঠ, মানে এই যে গাঁথা সমস্ত গানগুলোকে ভীষণ পছন্দ হয়েছে, খুব ভালো লেগেছে। আমি খুব খুশি হলাম। আমরাও সবাইকে ধন্যবাদ জানাই। আমরাও এই খুশিটা নিয়েই থাকতে চাই, এবং অবশ্যই ধন্যবাদ জানাবো যারা আমাদের সঙ্গে যন্ত্রসঙ্গীতে আছেন তাদেরকে, এবং ধন্যবাদ জানাবো আপনাদেরকে। আপনারাই তো আমাদের এই তরির মাঝি। ভালো থাকবেন। পরের পর্বে আবার দেখা হচ্ছে। আজকের পর্ব শেষ করব গানে গানে।